আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বর্তমান সরকারের সামনে একটা প্রশ্ন কিন্তু খুব বড় হয়ে আসছে। সেটি হচ্ছে, বর্তমান সরকার যে 2024 সালের 8ই আগস্ট যে উপদেষ্টা পরিষদ গঠন করেছিল, সেখানে ছাত্র উপদেষ্টাদের নেওয়াটা কি ভুল সিদ্ধান্ত ছিল কিনা। কেন আমি এই কথাটি বলছি? কারণ ইদানিং বিএনপি একটা দাবি খুব জোর দিয়ে তুলছে, সেটা হচ্ছে 3জন উপদেষ্টা তারা পদত্যাগ চাইছেন। এর মধ্যে 2জন ছাত্র উপদেষ্টাও রয়েছেন। এই 3 উপদেষ্টা কারা? এই 3 উপদেষ্টা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম, এমনকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এমনকি শনিবার রাতে বিএনপি যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে, সেই বৈঠকে তারা যে লিখিত বক্তব্য দিয়েছে, মুখে যা বলেছে, সেখানে তারা কিন্তু এই 3 উপদেষ্টার পদত্যাগের দাবিতে অনড় ছিলেন। এমনকি এটিকেই তারা খুব বেশি গুরুত্ব দিয়েছেন বলে আজকে তাদের বৈঠক পরবর্তী যে সংবাদ সম্মেলন, সেটি থেকে অনেকটা স্পষ্ট। এই উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে যে প্রথম যে 2জন উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ এমনকি মাহফুজ আলম, এই 2জন উপদেষ্টা সরকারের থেকে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, এই পার্টির হয়ে কাজ করছেন এবং তারা পক্ষপাতমূলক আচরণ করছেন বিএনপির সঙ্গে, যেটি কিনা বিএনপি কোনোভাবেই আর মেনে নিতে পারছে না, যে কারণে তাদের পদত্যাগ চাই। অন্যদিকে হচ্ছে গিয়ে খলিলুর রহমান, তিনি বিএনপি দাবি করছে যে উনি একজন বিদেশি নাগরিক। একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো একটা স্পর্শকাতর দায়িত্ব দেয়াটা, এটা দেশের জন্য ঝুঁকিপূর্ণ। তার প্রমাণ হিসেবে তারা বলেছে যে সম্প্রতি যে মিয়ানমার রাখাইন রাজ্যকে যে মানবিক করিডোর দেওয়ার জন্য যে আলোচনা চলছিল, এটা এই উপদেষ্টারই দৌড়ঝাঁপের ফসল, কারণ যেটা কিনা যুদ্ধাবস্থার জন্য দায়ী হতে পারে। এই কারণে তারা এই উপদেষ্টার দাবি মানে পদত্যাগ দাবি করছেন। বিপরীতে আবার এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি 3জন উপদেষ্টার তারা পদত্যাগ চাইছেন। এই 3 উপদেষ্টা কারা? এই 3 উপদেষ্টার মধ্যে অন্যতম হচ্ছেন পরিকল্পনা উপদেষ্টা, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, যিনি কিনা এর আগে শিক্ষা উপদেষ্টা ছিলেন। এরপরে আরেকজন হচ্ছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন, এমনকি তৃতীয়জন হচ্ছেন এই ছাত্র জনতারই পছন্দের একজন উপদেষ্টা বলে খ্যাত আসিফ নজরুল। এখন এনসিপি এই 3জনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা বিএনপি পন্থী এবং তারা বিএনপির হয়ে ভিতরে কাজ করছেন এবং তাদেরকে তারা পদত্যাগ চাচ্ছেন। এই দাবিতে যিনি এই দাবিটি তুলেছিলেন, যার মুখ থেকে এসেছিল, তিনি হচ্ছেন এনসিপির একজন মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। আচ্ছা, এখন কথা হচ্ছে, প্রথমত এটা নিয়ে আমার 2টা প্রশ্ন আমি একটু 2 দলের কাছেই রাখতে চাই। ধরুন আপনাদের 2 পক্ষেরই দাবি মেনে নিয়ে এই 6 উপদেষ্টাকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া হলো, অর্থাৎ এই 6জনকে সরকার পদত্যাগ করতে বাধ্য করলো কিংবা সরকার সরিয়ে দিল। এখন এই 6টা যে শূন্য পদ হবে, এই 6টা শূন্য পদে যারা আসবেন, তাদের ব্যাপারে কি আপনাদের কোনো অভিযোগ থাকবে না? এবং তারা যে পক্ষপাতমূলক আচরণ, যেটি আপনারা এখন অভিযোগ করছেন পক্ষপাতমূলক, একজন বলছেন যারা এনসিপি পন্থী, আরেকজন বলছেন যে, আরেক দল বলছে তারা বিএনপি পন্থী, তাহলে এই যে 6জন আসবেন তারা কি নিরপেক্ষপন্থী হবেন? এই নিশ্চয়তা কি আপনারা দিতে পারবেন যে এই যে 6জনের পদ, শূন্য পদে যে 6জনকে নিয়োগ করা হবে, আবার এই 6জন নিরপেক্ষ থাকবেন? আর এই 6জন ছাড়া উপদেষ্টা পরিষদে আরো যারা আছেন, এরা কি খুব নিরপেক্ষ ভাবেই কাজ করছে বলে আপনারা 2 দলে সাপোর্ট করছেন, 2 দলে সত্যায়িত করছেন? আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে যে বিএনপি যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের জন্য খুব উঠে পড়ে লেগেছে, যেটি কিনা সম্প্রতি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোকে কেন্দ্র করে আরো বেশি ঘনীভূত হয়েছে। তারা দাবি করেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মন্ত্রণালয়ের দায়িত্বে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব, এবং তিনি এই মেয়রের শপথটিকে আটকে রেখেছেন। তার পছন্দ হচ্ছে প্রশাসক, যেটি উত্তরে তিনি ডিও লেটার দিয়ে একজন প্রশাসক বসিয়েছেন। একইভাবে উনি হয়তো চাচ্ছেন যে দক্ষিণেও একইভাবে ডিও লেটার দিয়ে ওনার পছন্দের কাউকে বসাবেন। এটা হচ্ছে বিএনপির দাবি। এখন আমার একটা সূক্ষ্ম একটা প্রশ্ন এখানে কিন্তু থাকে, সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি উপদেষ্টা, ঠিক আছে, কিন্তু ইশরাককে মেয়র পদে শপথ পড়ানোর না পড়ানোর যে গড়িমসিটা, এটা কি একক তার সিদ্ধান্তই ছিল? মানে এটা কি আসিফ নিজেই তার ক্ষমতা বলে সিদ্ধান্ত নিয়েছেন? আসিফ তার অভিজ্ঞতা কতটুকু? সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় মন্ত্রণালয়গুলোর মধ্যে একটা হচ্ছে গিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের যে কর্মযোগ্য, এটা আপনাদের কাছে বা আমার কাছে কি মনে হওয়ার কোনো কারণ আছে যে এটা আসিফ একা সম্পাদন করেন, তার উপরে কেউ নাই? আসিফ কি এই ব্যাপারে কোনো কারণে অভিজ্ঞ? তার কি পূর্ব অভিজ্ঞতা আছে, বা কিংবা সে কি এই বিষয়ের উপরে
এর আগেও দায়িত্ব পালন করে এসেছেন, এমনটা কোনো কিছু? আপনাদের কাছে কেন মনে হয় যে এই সিদ্ধান্তগুলো যেটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হয় এটা এককভাবেই আসিফের সিদ্ধান্ত? এর মধ্যে যে তার পেছনে যে অন্য কেউ নাই, বা উনি যে অন্য কারো দিক প্রতি মুখাপেক্ষী না তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, এই প্রশ্নটি আপনাদের কাছে আসে না? কারণ এই ছাত্র উপদেষ্টা, আপনারা বলছেন যে বাচ্চা উপদেষ্টা বা আরো অনেক উপাধিতে উপাধিত করছেন, তো ভূষিত করছেন, তো এই বাচ্চাদের কি এত বড় মানে বলা যায় যে অভিজ্ঞতা হয়ে গেল ওই চেয়ারে বসার সাথে সাথে তারা সবকিছুর বিষয়ে তারা সিদ্ধান্ত নেওয়া শুরু করে দিয়েছেন? তারা কি মানে এই আসিফের কথাই কি পুরো মন্ত্রণালয় চলতেছে বলে আপনাদের কাছে মনে হয়? এটা আমার কাছে মনে হয় না। আসিফ এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার জন্য তিনি নিঃসন্দেহে পরিপক্ক নন। এবার আসেন মাহফুজ আলমের কথাই বলি। মাহফুজ আলমকে বসানো হয়েছে তথ্য মন্ত্রণালয়ে এবং তাকে বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের একটা প্রোগ্রামে তাকে মাস্টার মাইন্ড, অর্থাৎ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করেছেন তার গুরুত্ব বোঝানোর জন্য। তাকে দেওয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়। এখন এই মাহফুজ আলম তথ্য মন্ত্রণালয়ের কাজকর্ম সম্পর্কে কতটুকু বোঝেন? তিনি কি এর আগে কখনো তথ্য মন্ত্রণালয়ে কখনো কাজ করছেন, বা উনি কি সংবাদপত্র জগৎ গণমাধ্যম জগতের কেউ যে ওনার এত অভিজ্ঞতা থাকবে? এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে এই দুই উপদেষ্টার পেছনে কেউ না কেউ আছেন। সেটা প্রধান উপদেষ্টা হতে পারে, হয়তো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা তার দিকে মুখাপেক্ষী, তারা হয়তো সেই চেয়ারে বসে আছেন, কিন্তু তারা দায়িত্ব নিয়ে যে কাজগুলো করছেন এই সিদ্ধান্তগুলো তাদের পক্ষ থেকে আসছে না। এটি কিন্তু ভাবার অনেক কারণ রয়েছে, কারণ তাদের এই অভিজ্ঞতা তো নাই। আপনি যে তাদের পদত্যাগ চাইছেন, তারা কি এগুলো সব করতেছে? আচ্ছা, আরেকটা কথা আমি এনসিপিকে বলতে চাই যে এই যে আসিফ নজরুলকে তো আপনারা অনেক বেশি সাপোর্ট করেছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় আসিফ নজরুল যে ছাত্রদেরকে গ্রেপ্তার করা হচ্ছিল, তাদেরকে যে মারধর করা হচ্ছে, গুলি চালানো হচ্ছিল, এর বিরুদ্ধে তো উনি প্রকাশ্যে সরব ছিলেন, গণমাধ্যমে লেখালেখি করেছেন, গণমাধ্যম সরব ছিলেন। এই ছাত্রদেরকে গ্রেপ্তার, ছাত্রদেরকে সারিয়ে আনার জন্য উনি বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েছেন, ডিবি অফিসে গিয়েছেন, নানা জায়গায় গিয়েছেন, বক্তব্য বিবৃতি দিয়েছেন। তো এখন উনি কি এমন করলেন যেটাতে মনে হচ্ছে যে উনি বিএনপির লোক? এতদিন আপনাদের কাছে মনে হয়নি, যখন একসাথে আন্দোলন করলেন তখন মনে হয়নি যে উনি বিএনপির লোক? সালেউদ্দিন আহমেদ যখন ওনাকে মানে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হলো, তখন শুরুতে আপনারা কেন বললেন না না এই লোকের তো বিএনপি সংশ্লিষ্টতা রয়েছে? উনি বিএনপির হয়ে কি কাজ করছেন? সালেউদ্দিন আহমেদ বিএনপির হয়ে কি কাজগুলো করতেছেন? আপনাদের কাছে কি প্রমাণ আছে? সেই প্রমাণগুলো সামনে আনুন। ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি শিক্ষা উপদেষ্টা ছিলেন, তাকে সরিয়ে পরিকল্পনা উপদেষ্টা করা হয়েছে। তো উনি বিএনপির হয়ে কি কি কাজ করতেছেন সামনে আনেন, আপনারা প্রকাশ্যে বলেন। সর্বশেষ যেটি বলতে চাই সেটা হচ্ছে এই যে পতিত সরকার বলা হচ্ছে যাকে, আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের বড় দোষ কি ছিল? আওয়ামী লীগের বড় দোষ যেটি ছিল সেটা হচ্ছে তারা ট্যাগিং এর রাজনীতি করতো। কাউকে পছন্দ হচ্ছে না তাকে স্বাধীনতা বিরোধী বলে দেন, কাউকে পছন্দ হচ্ছে না তাকে রাজাকার বলে দেন, কাউকে পছন্দ হচ্ছে না তাকে জামাত শিবির বলে দেন। এমনকি আওয়ামী লীগের যে পতন হলো, 1.5 যুগ দায়িত্বে থাকে একটা দলের যে পতন হলো, এই পতনের পেছনে তো ট্যাগিং এর রাজনীতি জড়িত। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো প্রকাশ্যে উনি সংবাদ সম্মেলনে যখন বললেন যে রাজাকারের নাতিপুতি, এইটাকে ধরে তো আপনার আন্দোলন করলেন, আপনারা এর পক্ষে এর বিপক্ষে গিয়ে স্লোগান দিলেন, নিজেদেরকে রাজাকার দাবি করলেন। তো কেন আপনারা আন্দোলন করেছিলেন? যে এই ট্যাগিং এর রাজনীতি থেকে বের হওয়ার জন্য, এই ট্যাগিং এর রাজনীতি করে যে বৈষম্য করা হচ্ছিল সেটা থেকে বের হওয়ার জন্য। তো এখন আপনারা তো নিজেরাই ট্যাগিং দিচ্ছেন, এখন তো আপনারা নিজেরাই ট্যাগিং এর রাজনীতিতে ঢুকে পড়েছেন 9 মাসের ব্যবধানে। আপনারা বিএনপি এখন এনসিপি ট্যাগ দিচ্ছেন, আবার এনসিপি এখন তাদেরকে বিএনপি ট্যাগ দিচ্ছেন। একটা ছবি এখন আমি আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে আজকে বিএনপি যখন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে, সেই বৈঠকের আগে অথবা পরে সেখানে আসিফ মাহমুদের সাথেও তাদের দেখা হয়। বিএনপির যে নেতা এই দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে সবচেয়ে বেশি সরব ছিলেন, সেই সালাউদ্দিন আহমেদকে দেখা যাচ্ছে যে হাসি মুখে আসিফ মাহমুদের সাথে হাত মিলাচ্ছেন। সেখানে আসিফ মাহমুদকে হাস্যোজ্জ্বল মুখে দেখা যাচ্ছে। তো এই যে তাদের মধ্যে যে সৌহার্দ্য, এটি কিন্তু এই ছবিটার একটা অংশ। অর্থাৎ তারা যে সামনাসামনি দেখা হলে তো একজন একজনকে ঠিকই আন্তরিকতার সাথে গ্রহণ করেন, বরণ করেন। তো আড়ালে গেলে কেন আপনারা একজন একজনের বিরুদ্ধে এতটাই অসন্তোষ এমনকি ক্ষোভ প্রকাশ করেন?
আর বিএনপির কাছে একটা প্রশ্ন, যে তারা কি আসলে এনসিপিকে কি বড় ধরনের প্রতিদ্বন্দ্বী মনে করছে? ধরেই নিলাম যে এই দুই উপদেষ্টা এনসিপিকে অনেক বেশি পক্ষপাতমূলক আচরণ করতেছে, তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে, তাদেরকে আগামী নির্বাচনে সুযোগ দেওয়ার জন্য মানে শক করছে, আমি সব ধরলাম, আপনাদের সব যুক্তি মেনে নিলাম। তা আপনারা কি মনে করেন যে এনসিপি বিএনপির চেয়ে বড় দল, বড় দল হয়ে গেছে? বাংলাদেশে কি তাদের জনসমর্থন অনেক বেশি? আর এটাও কি মনে করেন যে মানে আগামী যে নির্বাচন হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে চাইলেই যে কেউ পক্ষপাতমূলক আচরণ করতে পারবে? আপনারা মনে করছেন যে জনগণ এটা মেনে নিবে, না কোনো রাজনৈতিক দল মানবে? আপনারা কি সেখানে প্রতিরোধ গড়ে তুলবেন না? এনসিপি কি ছাড়বে, বিএনপি ছাড়বে, নাকি জামাত ছাড়বে, নাকি অন্য দলগুলো ছাড়বে? আওয়ামী লীগকে এখন আপাতত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন, আমি আওয়ামী লীগকে বাদ দিলাম, কিন্তু বাকি যারা আছে তারা কি নিরপেক্ষ নির্বাচন যদি না হয় তারা কি ধরে বসবে না? এখন কি আপনি মনে করেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে সারা দেশের জনগণের মধ্যে এক ধরনের চেতনা তৈরি হয় নাই? তারা তো এখন অন্যায় দেখলেই প্রতিবাদ করবে। তো এখানে পক্ষপাতমূলক আচরণ করার সুযোগটা কোথায় এনসিপির হয়ে? এই যে যে তিন উপদেষ্টার মধ্যে দুই উপদেষ্টা ছাত্র উপদেষ্টা, তাদের সাথে তো বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে যুথবদ্ধ আন্দোলন করেছে গণ অভ্যুত্থানে। তো সেই জায়গা থেকে এখনই তাদের মধ্যে অনৈক্য তৈরি হয়ে গেল, এখনই তাদের প্রতি অনাস্থা তৈরি হয়ে গেল। আর যদি বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে এনসিপি কি জীবনে কোনোদিন এককভাবে ক্ষমতায় আসতে পারবে? এটা কি বিশ্বাসযোগ্য? আপনারা বিশ্বাস করেন বিএনপি নেতারা? আমি তো বিশ্বাস করি না, এবং আমরা কেউই বিশ্বাস করি না। সুতরাং আপনাদের মধ্যে এই রাজনৈতিক বক্তব্য দেওয়া কিংবা এই রাজনৈতিক কাদা ছড়াছড়ি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। আপনারা এই পদত্যাগের দাবি, এ তার পদত্যাগ চাইবে, সে তার পদত্যাগ চাইবে, এই পাল্টাপাল্টি পদত্যাগের দাবি করে রাজনৈতিকভাবে আলোচনায় থাকতে চান, নাকি সরকারকে বেকায়দায় ফেলতে চান, এটা আপনারাই ভালো জানেন। কিন্তু আমরা আর কোনো অনিশ্চয়তার মধ্যে পড়তে চাই না আপনাদের এই অদূরদর্শী কোনো সিদ্ধান্তের কারণে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।